আমি একটু ডক্টর ফয়জুল হকের কাছে জানতে চাচ্ছি যে একদিকে ভারত থেকে সফরের প্রস্তাব আর তারিখ আসছে, অন্যদিকে বাংলাদেশ অনুকূল পরিবেশের দাবি তুলেছে। এখন এই অবস্থায় ঢাকা কি ভারতের উপর পর্যাপ্ত মনস্তাত্ত্বিক বা কূটনৈতিক চাপ তৈরি করতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখেন, যে বিষয়টা স্পষ্ট হয়েছে আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ভারতে না যাওয়ার বিষয়টাই স্পষ্ট হচ্ছে যে ভারত আমাদের দেশের জন্য কতটা ক্ষতিকর রাষ্ট্র হিসেবে ভূমিকা রেখেছে। এখন রাষ্ট্রের মানুষের চালচলন ব্যবহার থাকে একরকম, আর রাষ্ট্রের পলিসি থাকে আর এক রকম। যেমন আমরা গত 16 বছর এই ফেসিবাদকে টিকিয়ে রাখার জন্য যত ধরনের অপকর্ম দরকার সব কিন্তু করেছে ভারতীয় সরকার। এবং তারা সাহস পেয়েছে বিধায়ী এবং করার মতো স্কোপ পেয়েছে বিধায়ী কিন্তু বাংলাদেশে আমরা ফেসিবাদের শাসন দেখেছি 16 বছর। তারেক রহমান সাহেব এখন ভারতে যাবেন না এ নিয়ে যত আলোচনা হয়, এই তারেক রহমান সহ জিয়া পরিবারের প্রতি যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে এবং সেই সকল সময়ে একটা বারের জন্য ভারতের কোনো কূটনৈতিক নেতৃবৃন্দ মুখ খুলে একটা বার বলেন নাই, এমনকি দেশনেত্রীর পাশে দাঁড়িয়ে তার চিকিৎসার জন্য কোনো বিবৃতি, কোনো বক্তব্য তাদের রাষ্ট্র থেকে কখনো আসে নাই। যদি তখন কোনো কিছু আসতো তখন ওটাকে বলা হতো যে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কাজ, এটা আমাদের রাজনৈতিক বিষয় না, এটা রাষ্ট্রের বিষয় না, এটাতে আমরা ইনভলভ হব কেন, এটা বাংলাদেশের বিষয়। তো এখন বাংলাদেশের নতুন রাষ্ট্র হওয়ার পরেও তাদের এক্সপেকটেশন হচ্ছে আমরা তাদের কাছে গিয়ে নাক গলাই, তাদের কাছে গিয়ে কি বলে মাথা নিচু করে বসে থাকি। এই ধরনের ভাবটা আমি মনে করি ভারতের জন্য অতিরঞ্জিত এবং এটা করা ঠিক হবে। যেমন ধরেন বেগম খালেদা জিয়ার হয়ে যে আইনজীবী লড়তে চেয়েছিলেন তাকে কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ ঢুকতে দেয়নি। উনি ভারতে একটা সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, উনি কিন্তু সম্মেলনটাও করতে দেওয়া হয়নি, দেয়নি। মানে তখন কিন্তু নীতির কোশ্চেনটা চলে আসে। মানে শুধু সেইখানেই না, বিএনপির যত দুর্দিন গিয়েছে বা এই দেশের বিশেষ করে জাতীয়তাবাদ বা ধর্মীয় মূল্যবোধের যে কোনো সরকারি যখন এসেছে, আমি মনে করি সেই সকল জায়গাতে ভারত সবসময় চেয়েছে তাদেরকে দাবিয়ে রাখতে। তাদের একটাই এজেন্ডা, সেটা হচ্ছে তাদের মদতপুষ্ট যদি আপনি দালাল হতে পারেন, সরাসরি তাদের মতো করে কিছু করতে পারেন, তাহলে সেই লোক প্রাইম মিনিস্টার থাকবে, সেই লোক বিরোধী দল থাকবে। যেমনটা আমি প্রায় বলি যে বাংলাদেশের সাবেক শেখ হাসিনা এবং বিরোধী দল দুটোই ভারতের লেজুর ভিত্তি করেছে এবং দালালি করেছে, বিদায় তাদেরকে যতদিন রাখতে চেয়েছে এখনো রাখতে চায়। এই জাস্ট সম্পর্ক যতটুকু রক্ষা করতে চায় এটা হচ্ছে শুধু নামকা অস্তে একটু দেখানোর জন্য। আমি এই একটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এখন পর্যন্ত ধন্যবাদ জানাই, বিকজ অফ এই যে সিদ্ধান্তটা, এটা ভারতের জন্য একটা চট্টপাঘাত, তার জন্য একটা শিক্ষা। যেমন তিনি প্রথম যে সফরটা করলেন মালয়েশিয়াটা পছন্দ করায় আমি ভীষণভাবে তারেক রহমানকে মনে করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই একটা স্পিরিট ছিল সেটা সঠিকভাবে তিনি ধারণ এবং লালন করতে পেরেছেন। পরবর্তীতে চায়না সফর করে এসেছেন এবং এখন পর্যন্ত পত্রপত্রিকা অনেক জায়গায় বেশ সুরসুরেনি দেয় যে কখন ভারত যাবে, কখন ভারত যাবে। মনে হয় যেন অনেকের আবার দায়িত্ব বেড়ে গিয়েছে যে কোনো মূল্যে তারেক রহমানকে ঠেলে ভারত পাঠানো যায় কিনা। তার মানে যারা ভারতীয় দালাল, ভারতীয় আধিপত্যবাদকে আবার বাংলাদেশে ব্যাক করাতে চায়, তারা যে কোনো মূল্যে তারেক রহমানের এই সফরটা কামনা করে। দেখবেন তারেক রহমান যখন যায় না বা এরকম একটা সিদ্ধান্ত, যেমন আজকে সম্ভবত 4টা কারণ বর্ণনা করেছে প্রেস উইং থেকে যে এই কারণে ভারতে সেখানে যাবে না, তার মধ্যে অন্যতম হচ্ছে শেখ হাসিনার যে বিষয়টা, সেটাতে একটা ভারতের মনোভাব বুঝতে চায় সরকার ও শহীদ ওসমান হাদির বিচারের কার্যক্রমে সহযোগিতা চায়, ওই দেশে যারা পলাতক আছে বন্দী বিনিময় তাদেরকে ফেরত আনতে চায়। এরকম করে যে 4টা ইম্পর্টেন্ট ইস্যু দিয়েছে, আমি মনে করি এটা একটা পররাষ্ট্রনীতির একটা সত্যিকার মেরুদণ্ড যদি হয় সেটা এটা। এবং গত কয়েকদিন আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে চিঠি দিয়েছে, 5ই আগস্ট, সে চিঠিটা কিন্তু একটা সুন্দর ভাষায় ছিল এবং আমার কাছে মনে হয়েছে যে সুন্দর ভাষায় কঠোর জবাব ছিল। তো এই জিনিসগুলোতে অবশ্যই রাষ্ট্র যখন এগিয়ে যাবে, রাষ্ট্র তো তখন সবার। মাননীয় প্রধানমন্ত্রী যখন দায়িত্ব পালন করবেন, উনি আমার দলের ভিন্ন আদর্শের মানুষ হলেও উনি রাষ্ট্রের রিপ্রেজেন্ট করতে গিয়ে রাষ্ট্রের কল্যাণে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারে, সেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। কিন্তু একটা জিনিস আমাদের আপা একটু আগে বলার চেষ্টা করলেন যে স্বামী স্ত্রীর পরিবর্তন করা যায়, কিন্তু পাড়া প্রতিবেশী যে থাকে, বিশেষ করে যারা এই যে আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যায় না, বদলানো যায় না। প্রতিবেশী বদলানো কখনোই যায় না। এটা জ্যামিতিক হারে এটা ট্রু যে আপনি প্রতিবেশী বদলাতে পারবেন না, ওই রাষ্ট্র তো আর আপনি ওলট পালট করে উল্টো পাল্টো আরেক জায়গায়। কিন্তু আমাদের 4টা পাশের 3টা পাশই তারা না, সব আছে। কিন্তু আপনি একটা জিনিস দেখেন,
আমার ঘরকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি যদি 3 পাশ না চতুর্পাশেও শত্রু থাকে, আমি আমার আধিপত্য নিয়ে, আমি আমার ইমেজ নিয়ে আমাকে টিকে থাকতে হবে। সেখানে আমার তালাক দেওয়া লাগলে তালাক দিতে হবে, ছাড়া লাগলে ছাড়া দিতে হবে। মনে রাখতে হবে যে আমাদেরকে ভারত কতটুকু উপকার করেছে, মানে বিষয়টা হচ্ছে যে কতটুকু আমাকে ছাড়- চোখে চোখ রেখে কথা চোখে বলতে হবে। চোখে কথা বলতে, যেমন তারা যেটা চাচ্ছে তারা সবসময়ই চায়। যেমন গত কয়েকদিন আগে আমাদের ওই যে ভারতের যে এখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আছেন, ত্রিবেদী। হ্যাঁ, তিনি কিন্তু প্রথম দিন এসেই আমাদের এই বর্ডারটাকেই এক ধরনের অস্বীকার করার মতো গেলেন যে এ পার আর ওপার সবাই আমরা সমান হয়ে গেলাম। তো এই যে তাদের টেকনিক্যাল কিছু ভাষা, দেখবেন আমাদের বিজয় দিবসগুলোতে ভারতের কোনো মেসেজ যদি আসে, স্বাধীনতাটাকে তারা বাংলাদেশের আলাদা স্বাধীনতা স্বীকার করে না। তাদের ওখানে কিছু শব্দচয়ন এমন ভাবে ঢুকিয়ে দেয়, মনে হয় যেন ওনরা স্বাধীন করেছে, আমরা জাস্ট উপভোগ করছি, এরকম কিছু একটা তুচ্ছ তাচ্ছিল্যের বিষয়। তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যে ভারত আমাদের সাথে খবরদারি করবে, তার সাথে সম্পর্ক ছিন্ন করা আমি মনে করি আপন স্ত্রীর চাইতেও অধিকতর জরুরি। যদি স্ত্রী শত্রু হলে আমার সম্পর্ক ছিন্ন করতে আমরা না ভাবি কিংবা তালাকের পর্যায়ে চলে যাই, আমার রাষ্ট্র ব্যবস্থাপনা, স্ত্রী গেলে স্ত্রী নিয়ে আসা যাবে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা একবার যদি অরক্ষিত হয়ে যায়, ওদের পেটের ভিতরে আমরা চলে যাই, তাহলে সমগ্র রাষ্ট্র কাঠামো ভেঙে পড়বে। সেই জায়গা থেকে আমি মনে করি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, সেটা আমাদের জন্যও কিন্তু দায়িত্বের জায়গায় চলে আসে।